আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের লেকচার নাম্বার ৪। এর আগে আমরা ২ টি মেজারিং ইন্সট্রুমেন্ট সম্পর্কে শিখেছিলাম, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। আজকে আমরা দেখব এগুলোর ব্যবহারিক প্রয়োগ। তাহলে আর কথা না বাড়িয়ে খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দ্বারা আমরা মূলত দৈর্ঘ্য এবং ব্যাস নির্ণয় করে থাকি, তাই না? তাহলে এই যে আমরা লেন্থ এবং ডায়ামিটার মেজার করছি, এগুলো দিয়ে আসলে আমাদের লাভটা কি? এগুলো আমরা কেন করছি? আমরা কেন দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করছি? দেখো, এগুলো আমরা মেজার করি মূলত বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের জন্য। তোমরা নিশ্চয়ই ম্যাথে বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের সূত্রগুলো দেখেছো। খেয়াল করেছো? সেই সূত্রগুলোতে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাসার্ধ এগুলো কিন্তু প্রয়োজন হয়। তাহলে এই লেকচারে আমরা মূলত স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দ্বারা বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস এগুলো নির্ণয় করব এবং সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের গাণিতিক সমস্যাগুলিগুলো সলভ করব। ঠিক আছে? তাহলে গাণিতিক সমস্যাগুলি সলভ করার আগে চলো আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের কিছু সূত্র সম্পর্কে ধারণা নিয়ে নিই। বিস্তারিত তোমরা অবশ্যই ম্যাথে শিখবে, হ্যাঁ? যেহেতু আমরা এখানে গাণিতিক সমস্যাগুলি সলভ করব, তাই আমরা একটু জাস্ট সূত্রগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিই। তাহলে প্রথমেই আমাদের যে শেপটি নিয়ে কাজ করতে হবে তা হচ্ছে সিলিন্ডার বা ব্যালন। দেখো, এটা হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে? আমরা ধরে নেই এই সিলিন্ডারটির ব্যাসার্ধ হচ্ছে R এবং তার উচ্চতা হচ্ছে H। এখন এই সিলিন্ডারটির প্রস্থচ্ছেদ বলতে আসলে কি বোঝায়? দেখো, এই সিলিন্ডারটিকে আমরা সাইড থেকে দেখছি, তাই না? এটাকে যদি আমি ঠিক উপর থেকে, টপ থেকে দেখি, তাহলে সিলিন্ডারটির এই যে উপরের এই অংশটি দেখা যাবে, তাই না? তাহলে এই অংশটিকেই বলে সিলিন্ডারটির প্রস্থচ্ছেদ। ঠিক আছে? দেখো, উপর থেকে যখন আমরা সিলিন্ডারটির প্রস্থচ্ছেদ দেখি, তখন এটাকে বৃত্তের মতো দেখা যায়, তাই না? একদম পুরো একটি সার্কেলের মতো দেখা যায়। ঠিক আছে? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, তাই না? তাহলে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রও হবে পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। ওকে? এবার সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠ বলতে বোঝানো হচ্ছে, ধরো এই সিলিন্ডারটিকে তোমার হাতে দেয়া হলো। এখন তুমি সিলিন্ডারটিতে হাত বুলিয়ে, বুলিয়ে এর যত জায়গায় স্পর্শ করতে পারো, হ্যাঁ? বাইরে থেকে একে যত জায়গায় স্পর্শ করতে পারো, সেই পুরো জায়গাটিই হচ্ছে তার সমগ্র পৃষ্ঠ। ওকে? তাহলে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 2 পাই r ইনটু r প্লাস h। এবার আমরা আসি সিলিন্ডারের আয়তন। একটা জিনিস খেয়াল করো, যখন কোনো বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানবো, তখন তার সাথে যদি আমরা শুধু উচ্চতাটুকু গুণ করে দেই, তাহলেই আমরা বস্তুটির আয়তন পেয়ে যাই। এখানে দেখো, সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার এবং সিলিন্ডারটির উচ্চতা কত? h। তাহলে সিলিন্ডারটির আয়তন কি হবে? পাই আর স্কয়ার ইনটু h। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা পেয়ে গেলাম পাই আর স্কয়ার h। নেক্সট আমাদের যে শেপটি নিয়ে কাজ করতে হবে তা হচ্ছে গোলক বা স্ফেয়ার। দেখো, গোলক হচ্ছে মূলত একটি মার্বেল বা বল। ঠিক আছে? তাহলে ধরো এখানে একটি আমাদের গোলক রয়েছে এবং সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি হবে 4 পাই r স্কয়ার এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটি হচ্ছে 4/3 পাই r কিউব। ঠিক আছে? এই সূত্রগুলো আসলে কিভাবে আসে এটা তোমরা ম্যাথে বিস্তারিতভাবে জানতে পারবে। কেমন? আচ্ছা। তাহলে আমরা নেক্সট শেপে চলে যাই। আমাদের নেক্সট শেপটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু বা কিউবয়েড। তাহলে দেখো, আয়তাকার ঘনবস্তু হচ্ছে মূলত এরকম, অনেকটা ইট বা বাক্সের মতো, তাই না? তাহলে ধরো আমাদের কাছে এই আয়তাকার ঘনবস্তুটি রয়েছে এবং সেই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে B এবং উচ্চতা হচ্ছে H। তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির মোট কয়টি পৃষ্ঠ আছে বলো তো? ৬ টি পৃষ্ঠ, তাই না? এই যে সামনে একটি পৃষ্ঠ এবং ঠিক সমান আরেকটি পৃষ্ঠ পেছনে রয়েছে। এই যে উপরে একটি পৃষ্ঠ, ঠিক সেইম একটি পৃষ্ঠ নিচে রয়েছে এবং এই যে বামে একটি পৃষ্ঠ দেখা যাচ্ছে, ঠিক সেইম একটি পৃষ্ঠ ডানেও রয়েছে। তাই না? তাহলে মোট ৬ টি পৃষ্ঠ রয়েছে। এখন একটু এই চিত্রটির দিকে তাকাও। আমরা যদি নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কত হবে বলো তো?
LB, তাই না? কারণ নিচের পৃষ্ঠটির দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে B, তাহলে নিচের পৃষ্ঠটির ক্ষেত্রফল হবে LB। ঠিক একইভাবে উপরের পৃষ্ঠটির ক্ষেত্রফলও হবে LB। এবার একটু বামের পৃষ্ঠটি দেখো তো, বামের পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে? BH, তাই না? কারণ এটা হচ্ছে B আর এটা হচ্ছে H, তাহলে পৃষ্ঠটির ক্ষেত্রফল হবে BH। ঠিক একইভাবে ডানের পৃষ্ঠটির ক্ষেত্রফলও হবে BH। এবার একটু সামনের পৃষ্ঠটি দেখো তো, সামনের পৃষ্ঠটির ক্ষেত্রফল হবে L ইন্টু H, LH বা HL, তাই না? ঠিক একইভাবে পেছনের পৃষ্ঠটির ক্ষেত্রফলও হবে HL। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি পেলাম দেখো তো? 2টা LB, 2টা BH এবং 2টা HL। তাহলে সূত্রটি হবে এরকম: 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। ওকে? আর আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই আয়তাকার বস্তুটির আয়তন হবে LBH। ওকে? আচ্ছা, এবার আমরা আসি নেক্সট শেপ, যেটা হচ্ছে ঘনক বা কিউব। ঘনক কিন্তু আসলে একটি আয়তাকার ঘনবস্তু, কিন্তু শর্ত হচ্ছে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান হয়। ঠিক আছে? ঘনক হচ্ছে মূলত লুডুর ছক্কার মতো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তাহলে এই ঘনকের কয়টি পৃষ্ঠ দেখো তো? ঘনকেরও ঠিক 6টি পৃষ্ঠ, তাই না? তাহলে দেখো আমাদের কাছে যে ঘনকটি রয়েছে তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই হচ্ছে a। এখন দেখো এই ঘনকটিরও কি 6টি পৃষ্ঠ রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার, তাই না? আর ঘনকটির আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু তিনটাই a, তাহলে ঘনকের আয়তনটি হবে a কিউব। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। এবার চলো আমরা এই সব শেপগুলোর সূত্র এক নজরে দেখে নিই। তাহলে দেখো প্রথমে আমরা দেখি কিউব বা ঘনক। সেই ঘনকের সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার এবং তার আয়তন বা ভলিউম হচ্ছে a কিউব। এরপরে দেখো কিউবয়েড বা আয়তাকার ঘনবস্তু, তার সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL এবং তার ভলিউম বা আয়তন হবে LBH। এরপরে দেখো সিলিন্ডার, সিলিন্ডারের সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এবং তার ভলিউম বা আয়তন পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস দেখতে হয়, তা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে? সিলিন্ডারের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এরপরে দেখো গোলক বা স্ফেয়ার, গোলকের সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার এবং তার ভলিউম বা আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, কেমন? কারণ এই সূত্রগুলো ব্যবহার করেই আমরা গাণিতিক সমস্যাগুলি সলভ করব। তাহলে চলো এবার আমরা চলে যাই আমাদের খাতায় এবং গাণিতিক সমস্যাগুলি সলভ করি। তাহলে প্রথম সমস্যাটি দেখো, একটি তারের ব্যাস স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করে নিম্নলিখিত পাঠ পাওয়া যায়। কি কি দেয়া আছে দেখো? রৈখিক স্কেল পাঠ 5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। তাহলে এই ইনফরমেশনগুলো দ্বারা আমরা কিন্তু খুব ইজিলি তারের ব্যাস বের করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, আমাদের প্রশ্নে চাচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো তারটি মূলত কিসের মতো দেখতে? সিলিন্ডারের মতো, তাই না? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটি আসলে কি হবে? সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটাই। তাহলে আমরা জানি সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে আমাদের দরকার আর, মানে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা প্রথমে ব্যাস নির্ণয় করব এবং তারপরে তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা বের করে ফেলব। কেমন? তাহলে চলো আমরা ম্যাথটা এখানে করে ফেলি। আমাদের যা যা ইনফরমেশন দেয়া আছে আমরা সবগুলো লিখে ফেলি। প্রথমে কয়েকটা ম্যাথ আমরা একটু বিস্তারিতভাবে করব, হ্যাঁ? পরীক্ষায় তোমরা যেভাবে করবে ঠিক সেভাবে আমরা করব। তারপরে আমরা সংক্ষিপ্তভাবে করে ফেলব। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমরা বিস্তারিতভাবে করি। চলো আমরা ইনফরমেশনগুলো আগে লিখে ফেলি। এখানে রৈখিক স্কেল পাঠ। রৈখিক স্কেল পাঠ L = 5 মিলিমিটার।
তারপরে দেখো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, তাই না? তাহলে আমরা লিখে ফেলি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা c দ্বারা প্রকাশ করি। তাহলে c ইকুয়াল টু 14। আর দেয়া আছে আমাদের লঘিষ্ঠ গণন, তাই না? তাহলে লঘিষ্ঠ গণন এলসি বা লিস্ট কাউন্ট ইকুয়াল টু 0.01 মিলিমিটার। ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা তারের ব্যাস বের করে ফেলি। আমরা জানি তারের ব্যাস d ইকুয়াল টু, তাহলে সূত্রটা কি হবে? L প্লাস c ইন্টু এলসি, তাই না? তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। 5 প্লাস 14 ইন্টু 0.01। তাহলে আমরা একটু ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি, হিসাবটা আমরা করে ফেলি। 5 প্লাস 14 ইন্টু 0.01। তাহলে দেখো কাকু আমাদের বলে 5.14 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা তারের ব্যাস পেয়ে গিয়েছি, তাই না? এবার চলো আমরা তারটির ব্যাসার্ধ বের করে ফেলি এবং তাহলেই আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে অতএব তারের ব্যাসার্ধ r ইকুয়াল টু d বাই 2। তাহলে d আমরা পেয়েছিলাম 5.14 মিলিমিটার, তাকে আমরা 2 দ্বারা ভাগ করে ফেলি। তাহলে আমরা পাই 2.57 মিলিমিটার। ওকে, তাহলে তারের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা মান বসিয়ে দিই। পাই হচ্ছে 3.1416 ইন্টু 2.57 হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমরা কি পাই? 3.1416। তাহলে আমাদের আসে 20.75 মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যান্সারটা একটু মিলিয়ে দেখি। আচ্ছা, এখানে দেখো আমাদের অ্যান্সারটি মিটার স্কোয়ারে দেয়া আছে, তাই না? অ্যান্সারটা কিন্তু মিটার স্কোয়ারে বের না করলেও চলবে, হ্যাঁ, এটাই যদি তুমি অ্যান্সার লিখে দাও তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরেও আমরা একটু শেখার জন্য মিলিমিটার স্কোয়ারকে একটু মিটার স্কোয়ারে কনভার্ট করে দেখি। হ্যাঁ, কিভাবে তাহলে আমরা কনভার্ট করব? দেখো 1000 মিলিমিটারে 1 মিটার হয়। ঠিক আছে, 1 মিলিমিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। কিভাবে হয় দেখো, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাই না? 100 সেন্টিমিটারই তো 1 মিটার হয়। আচ্ছা, এখন আবার দেখো 1 সেন্টিমিটারে কি হয়? 10 মিলিমিটার হয়। তাহলে 100 সেন্টিমিটারে 1000 মিলিমিটার হবে, তাই না? অর্থাৎ 1000 মিলিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে মিলিমিটারকে যদি আমি মিটার বানাতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে দেখো এই জিনিসটা কিন্তু ক্ষেত্রফল, মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু 2টি মিলিমিটার রয়েছে, তাই না? তাহলে একে যদি আমরা মিটার স্কোয়ার বানাতে চাই তাহলে 2টা মিলিমিটারকেই আমার মিটার বানাতে হবে, তাই না? তার মানে 2টা 1000 দ্বারা আমাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে যদি আমরা মিটার স্কোয়ার বানাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে,
20.75 এটাকে আমাদের 1000 ইন্টু 1000 দুইটা 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা মিটার স্কয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 1000 ইন্টু 1000, তাই না? তার মানে 1000 1000। তাহলে দেখো আমাদের আসে 2.075 ইন্টু 10⁻⁻5 মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মিটার স্কয়ারে কনভার্ট না করলেও হবে, আমরা যদি এখানে অ্যান্সার করে দিতাম তাও হতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা খুবই সহজ একটি ম্যাথ ছিল, তাই না? তারের ব্যাস আমরা বের করলাম, তারপরে ব্যাসার্ধ বের করলাম এবং এরপরে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেললাম। ওকে, এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে আসি। এখানে দেখো বলা হচ্ছে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনকাকৃতির বাক্স নেওয়া হলো। তাহলে কি ঘনকাকৃতির বাক্স নেওয়া হলো, কেমন? এবং তার দৈর্ঘ্য কত? 1.95 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য। ঘনকের তো আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত এ এর মান দেওয়া আছে, তাই না? ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। তাহলে আরেকটা কি আছে আমাদের দেখো তো, নিরেট গোলক, তাই না? তাহলে এই গোলকের আমরা ব্যাস পরিমাপ করছি। কোন যন্ত্র দ্বারা করছি বলো দেখি? স্লাইড ক্যালিপার্স দ্বারা। কারণ এখানে প্রধান স্কেল পাঠ এবং ভার্নিয়ার সমপাতন দেয়া আছে, অর্থাৎ আমরা স্লাইড ক্যালিপার্স দ্বারা গোলকটির ব্যাস নির্ণয় করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রধান স্কেল পাঠ মানে এটা হচ্ছে আসলে স্লাইড ক্যালিপার্সের কি দেয়া আছে? এম দেয়া আছে, তাই না? প্রধান স্কেল পাঠ। আর ভার্নিয়ার সমপাতন এটা হচ্ছে আমাদের ভি দেয়া আছে। ওকে, গোলক ও নিরেট ঘনকাকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি গাণিতিক বিশ্লেষণ দাও। অর্থাৎ এখানে আমার গোলক এবং ঘনকটির আয়তন বের করতে হবে। দুইটিরই যদি আমি আয়তন বের করতে পারি তাহলেই আমি বলে দিতে পারবো যে কোনটির আয়তন বেশি, তাই না? তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে আয়তন বের করতে হবে, ঘনক এবং গোলকটির আয়তন বের করতে হবে। দেখো আমাদের ভার্নিয়ার ধ্রুবকটিও দেয়া আছে, হ্যাঁ, ভিসি এর মান আমাদের দিয়ে রেখেছে। ওকে, তাহলে আমাদের কি কি দেয়া আছে আমরা সবগুলো দেখে ফেললাম, তাই না? তাহলে চলো আমরা সমাধান করে ফেলি, আমরা একটু এখানে লিখে ফেলি যে আমাদের কি কি দেয়া আছে। ওকে, তাহলে এখানে প্রধান স্কেল পাঠ m ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে? ভার্নিয়ার সমপাতন, হ্যাঁ, ভার্নিয়ার সমপাতন v ইকুয়াল টু 6। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে আমাদের। ভার্নিয়ার ধ্রুবক vc ইকুয়াল টু 0.05 মিলিমিটার। ওকে, আচ্ছা, এটা দেখো মিলিমিটারে দেয়া আছে এবং আমাদের প্রধান স্কেল পার্টটা সেন্টিমিটারে দেয়া আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এককগুলোকে একরকম বানাতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এই মিলিমিটারটাকেই সেন্টিমিটার বানিয়ে ফেলি, কেমন? কারণ এটা আমাদের সেন্টিমিটারে দেয়া আছে, তাহলে আমরা ব্যাসটা সেন্টিমিটারে পেয়ে যাব। আর এখানে দেখো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, এটাও কিন্তু সেন্টিমিটারেই দেয়া আছে। তাহলে আমরা সবগুলোকেই সেন্টিমিটারে বানিয়ে ফেলি। তাহলে এই মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটার বানাই তাহলে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমি পাবো 0.005 সেন্টিমিটার, ঠিক আছে? এখন তাহলে আমরা কি করব? গোলকটির ব্যাস বের করে ফেলব। আমরা জানি গোলকের ব্যাস d ইকুয়াল টু, সূত্রটা কি হবে বলো দেখি? m প্লাস v ইন্টু ভিসি, তাই না? তাহলে আমরা মান বসিয়ে দিই 2.4 প্লাস 6 ইন্টু 0.005।
তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 2.4 প্লাস 6 ইন্টু 0.005। তাহলে ক্যালকুলেটর কাকু আমাকে অ্যান্সার বলছে 2.43। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা গোলকের ব্যাস পেয়ে গেলাম। এবার আমরা ব্যাসার্ধটা বের করে ফেলি, তারপরে আমরা আয়তনও বের করে ফেলবো। তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু d/2, কেমন? তাহলে d হচ্ছে 2.43 সেন্টিমিটার। একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি কত পাই দেখো, 2.43 কে 2 দ্বারা ভাগ করলে 1.215 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা গোলকটির আয়তন বের করে ফেলি, কেমন? তাহলে অতএব গোলকটির আয়তন গোলকটির আয়তনকে আমরা V1 লিখি। হ্যাঁ, তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, মনে আছে? 4/3 পাই আর কিউব। তাহলে আমরা মান বসিয়ে দিই। 4/3 ইন্টু পাই হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান আমরা পেলাম 1.215। তাহলে এটাকে আমার কিউব করতে হবে। তাহলে দেখো আমরা কি পাই, অ্যান্সার কিউব ইন্টু 3.1416 ইন্টু 4/3। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 7.513। 7.513, এটার এককটা কি হবে, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে গোলকটির আয়তন কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা ঘনকটির আয়তন বের করি। হ্যাঁ, তাহলেই আমরা দেখতে পাবো যে কোনটির আয়তন বেশি। তাহলে ঘনকটির আমাদের দেখো, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 1.95 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ, এটাকে আমরা এ ধরি, 1.95 সেন্টিমিটার। তাহলে অতএব ঘনকটির আয়তন ঘনকটির আয়তনকে আমরা V2 বললাম। তাহলে V2 কিভাবে বের করব, a কিউব করলেই আমাদের হয়ে যাবে, তাই না? তার মানে 1.95 কে আমরা কিউব করে ফেলবো। তাহলে দেখো তো কত হয়, 1.95, এটাকে আমরা কিউব করে দেই, তাহলে 7.415 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের গোলকটির আয়তন কত বের হয়েছে, 7.513, আর ঘনকটির কত বের হলো, 7.415। তাহলে কোনটি বড়, দেখো তো এই দুটির মধ্যে তাহলে কোনটি বড়? অবশ্যই গোলকের আয়তনটি বড়, কেমন? তাহলে এখন আমরা লিখি এখানে V1 is greater than V2। ঠিক আছে, সুতরাং গোলক এবং ঘনকের মধ্যে গোলকটির আয়তন বেশি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ম্যাথটা কিন্তু আসলে খুব বেশি জটিল না, তাই না? আমাদের শুধু কি সূত্রগুলো জানা থাকতে হবে। সূত্রগুলো জানা থাকলে আমরা কিন্তু খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে,
তাহলে দেখো আমরা কি করেছিলাম, আমরা প্রথমে স্লাইড ক্যালিপার্সের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো দিয়ে আমরা ব্যাস বের করে ফেলেছি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ বের করলাম। তারপরে আমরা গোলকটির আয়তন বের করলাম। তারপরে আমরা কি করলাম, ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, ঘনকটির আয়তন আমরা বের করে ফেললাম। তারপর আমরা দুইটি আয়তন তুলনা করে দেখলাম যে গোলকটির আয়তন আসলে বেশি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের জানতে চেয়েছিল যে ঘনক এবং গোলকটির মধ্যে কোনটির আয়তন বেশি, তাই না? দেখো আমাদের বলেছিল গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি। তাহলে আমরা দুইটারই আয়তন বের করলাম এবং দেখলাম যে গোলকটির আয়তন বেশি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। এবার আমরা সমস্যা 3-এ চলে আসি। দেখো এখানে বলা হচ্ছে আয়তাকার একটি বাক্সের বাইরের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আমাদের কি একটি আয়তাকার বাক্স রয়েছে, হ্যাঁ? সেই বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে। তাহলে আমরা ইজিলি আয়তন বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে দেখো, বাক্সের পুরুত্ব নির্ণয়ে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে নিম্নরূপ পাঠ পাওয়া গেল। আচ্ছা, তাহলে বাক্সের পুরুত্ব নির্ণয় করা হয়েছে, হ্যাঁ? পুরুত্ব নির্ণয় করতে গিয়ে আমরা এই রিডিংগুলো পেয়েছি। মূল স্কেল পাঠ আমরা পেয়েছি 2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 8 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে আমাদের পানির ঘনত্ব দিয়ে রেখেছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? দেখো তো, বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে একটু চিন্তা করার বিষয় আছে। দেখো, বাক্সটি যদি আমরা পানি দ্বারা পূর্ণ করতে চাই, তাহলে আসলে আমাদের বাক্সের ভিতরে কতটুকু খালি জায়গা আছে সেটা বের করতে হবে, তাই না? বাক্সের ভিতরে যে খালি জায়গাটুকু আছে সেটাতেই তো পানি পূর্ণ হবে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্সটির ভিতরের খালি জায়গাটুকু বের করা। তাহলে বাক্সের ভিতরের খালি জায়গা আসলে আমরা কিভাবে বের করব? দেখো, যদি বাক্সটির পুরুত্ব না থাকতো তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে দিলেই বাক্সটির আয়তন পেয়ে যেতাম। আর আয়তন মানেই হচ্ছে বাক্সটির মধ্যে টোটাল যে জায়গা থাকে সেটা। ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা হলো বাক্সটির কিন্তু একটি পুরুত্ব আছে। অর্থাৎ বাক্সটির সম্পূর্ণ আয়তন এবং তার ভেতরে যে ফাঁকা স্থান রয়েছে সেই আয়তন কিন্তু সমান হবে না, তাই না? আচ্ছা, দেখো ঘটনাটি আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, হ্যাঁ? দেখো, এটা মনে করো আমরা বাক্সটা উপর থেকে দেখছি, হ্যাঁ? বাক্সটার টপ ভিউ। তাহলে এই যে বাক্সটা আমরা চারদিকে 4টা ওয়াল দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে তার ভেতরের ফাঁকা জায়গাটা। ঠিক আছে? তাহলে দেখো তো, এইখানে আমাদের বাক্সটির দৈর্ঘ্য কতটুকু? আচ্ছা দেখো, এই বাক্সটির দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে বাক্সটির দৈর্ঘ্য হবে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে বাক্সটির দৈর্ঘ্য। এখন দেখো বাক্সটির ভেতরে যে খালি জায়গা আছে সেই খালি জায়গার দৈর্ঘ্য আসলে কতটুকু? খালি জায়গার দৈর্ঘ্যটি হবে, সেই খালি জায়গার দৈর্ঘ্য হবে এতটুকু, তাই না? তাহলে দেখো তো, আমাদের যে টোটাল দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য থেকে যদি দুই পাশের পুরুত্বটুকু আমি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা খালি জায়গার দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি না? বুঝতে পেরেছো? টোটাল যে আমার দৈর্ঘ্য ছিল সেখান থেকে আমি দুই পাশ থেকে যে পুরুত্ব ছিল সেই পুরুত্বটুকু বাদ দিয়ে দিলাম। তাহলেই আমরা এই যে খালি জায়গার দৈর্ঘ্যটুকু পেয়ে যাব। ওকে? আচ্ছা, ঠিক একইভাবে প্রস্থটার ক্ষেত্রেও দেখো, আমাদের টোটাল যে প্রস্থ ছিল, আমাদের টোটাল প্রস্থ ছিল এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? আর আমাদের ভেতরের অংশের প্রস্থ বা খালি জায়গার প্রস্থ হচ্ছে এই এতটুকু। ঠিক আছে? তাহলে দেখো টোটাল প্রস্থ থেকে আমি এই যে এই পাশের পুরুত্ব এবং এই পাশের পুরুত্বটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু ভেতরের খালি অংশের প্রস্থটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে খেয়াল করো, দৈর্ঘ্য থেকে যখন আমরা দুই পাশের পুরুত্বটুকু বাদ দেই, তখন আমরা ভেতরের খালি অংশের দৈর্ঘ্য পেয়ে যাই। আবার প্রস্থ থেকে যখন আমরা দুই পাশের পুরুত্ব বাদ দেই, তখন আমরা ভেতরের খালি জায়গাটির প্রস্থ পেয়ে যাই। ঠিক একইভাবে উচ্চতা থেকেও যখন আমরা দুই পাশের পুরুত্বটুকু বাদ দেব, তখন কিন্তু আমরা ভেতরের উচ্চতাটুকু পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে বাক্সটির পুরুত্ব বের করব। ঠিক আছে? পুরুত্ব বের করার পরে এই যে আমাদের বাক্সটির বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে না? এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো থেকে আমরা যদি পুরুত্বের দ্বিগুণ করে বাদ দিয়ে দিই, তাহলেই আমি ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে যাব। অর্থাৎ বাক্সের ভেতরে যে খালি অংশটি রয়েছে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমি পেয়ে যাব। এবং সেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আমি ভিতরের খালি জায়গাটার আয়তনও পেয়ে যাব।
তাহলে চলো আমরা প্রথমে ভেতরের খালি জায়গাটার আয়তন বের করার চেষ্টা করি। তাহলে এই ম্যাথটা অবশ্য আমি বিস্তারিত লিখব না, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ? তোমরা অবশ্যই পরীক্ষায় করার সময় বিস্তারিত লিখবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, মূল স্কেল পার্ট পাচ্ছি 2 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, এখানে মূল স্কেল পার্ট হচ্ছে m, ঠিক আছে? তাহলে m ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তারপরে আমাদের ভার্নিয়ার সমাপতন v দেওয়া আছে, v ইকুয়াল টু হচ্ছে 8। তারপরে আমাদের ভার্নিয়ার ধ্রুবক vc এর মান দেওয়া আছে 0.1 মিলিমিটার। আচ্ছা, তাহলে এটা যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, এটা আমি সেন্টিমিটার করে ফেলি, কেমন? তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.01 সেন্টিমিটার। এবার আমরা কি করব দেখো, যে আমরা জানি পুরুত্ব, আমরা পুরুত্বটুকু বের করি, হ্যাঁ? তাহলে আমরা জানি পুরুত্বটাকে আমরা এল ধরে নিলাম আর কি। তাহলে আমরা কি জানি সূত্রটা, m প্লাস v ইন্টু ভিসি। ওকে, তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে 2 প্লাস 8 ইন্টু 0.01। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.08 সেন্টিমিটার। ওকে, তাহলে পুরুত্ব যেহেতু আমি পেয়ে গিয়েছি, এখন আমরা বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করব। তাহলে আমরা লিখি বাক্সটির ভেতরের দৈর্ঘ্য। বাক্সটির ভেতরের দৈর্ঘ্য ধরে নিলাম আমি এল। তাহলে এল কত হবে বলো দেখি, 60 মাইনাস 2L, তাই না? কারণ তার বাইরের দৈর্ঘ্য ছিল 60, আর এল হচ্ছে পুরুত্ব, পুরুত্বের দ্বিগুণ আমাকে বাদ দিতে হবে, তাই না? তাহলে 2L আমাকে এখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? এটা সেন্টিমিটারে আমি পাবো। তাহলে দেখো 60 মাইনাস 2 ইন্টু 2.08, তাহলে ক্যালকুলেশন করলে আমি কত পাই দেখো তো, 60 মাইনাস 2 ইন্টু 2.08, তাহলে আমাদের আসে 55.84। তাহলে 55.84 সেন্টিমিটার। এটা হচ্ছে বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, কেমন? আচ্ছা, বাক্সটির প্রস্থ আর উচ্চতা কত ছিল দেখো তো, 40 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা ভেতরের প্রস্থ এবং উচ্চতা বের করে ফেলি। তাহলে দেখো, অতএব বাক্সটির ভেতরের প্রস্থ b ইকুয়াল টু 40 মাইনাস 2L। তাহলে আমরা লিখতে পারি 40 মাইনাস 2 ইন্টু 2.08। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখানে একটু 40 করে দিই, হ্যাঁ? তাহলে 40 মাইনাস 2 ইন্টু 2.08, এটা করলে আমরা পাই 35.84। তাহলে 35.84 সেন্টিমিটার। এবার আমরা উচ্চতাটুকু বের করে ফেলি। বাক্সটির ভেতরের উচ্চতা h ইকুয়াল টু, তার বাইরের উচ্চতা কত ছিল, 10, তাই না? তাহলে 10 মাইনাস 12 এত সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 মাইনাস 2 ইন্টু 2.08। তাহলে আবারও দেখো, আমরা এখানে 10 করে দিই, তাহলে এখানে 10 করে দিলে আমরা পাচ্ছি 5.84, 5.84 সেন্টিমিটার। ওকে, তাহলে বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে বাক্সটির ভেতরের আমরা আয়তনটা বের করে ফেলি। তাহলে অতএব বাক্সটির ভিতরের আয়তন, ভিতরের আয়তন বলতে বাক্সটির ভিতরে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই ফাঁকা জায়গাটির আয়তন, হ্যাঁ? তাহলে বাক্সটির ভিতরের আয়তন আমরা বের করে ফেলি।
LBH, তিনটে আমাদের গুণ করতে হবে, তাই না? তাহলে দৈর্ঘ্য ছিল 55.84 ইন্টু প্রস্থ ছিল 35.84 ইন্টু উচ্চতা হচ্ছে 5.84। তাহলে 5.84 ইন্টু 35.84 ইন্টু 55.84, তাহলে আমরা পাচ্ছি 11,687.62। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে দেখো আয়তন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বাক্সটির ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গার আয়তনটা হচ্ছে এটা। ওকে, এই জায়গাটুকুকেই পানি দ্বারা পূর্ণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত কেজি পানি ধরবে সেটা এখন আমি কি করে বের করব? দেখো আমাদের একটা ইনফরমেশন দেয়া ছিল যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে ঘনত্ব বলতে আসলে কি বোঝায়? ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর, ঠিক আছে? এই এককটা একটু দেখো, এককটা দেখলে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলা হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউবে 1000 কেজি পানি থাকে, ঠিক আছে? 1 মিটার কিউব জায়গা যদি আমার কাছে থাকে তাহলে সেটা ভর্তি আমার 1000 কেজি পানি লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে আয়তনটুকু পেয়েছি, বাক্সের ভিতরে যে খালি জায়গাটার আয়তন পেয়েছি সেটা আমরা সেন্টিমিটার কিউবে পেয়েছি, তাই না? তাহলে ওটাকে আমরা একটু মিটার কিউবে কনভার্ট করে ফেলি, তাহলেই কিন্তু আমরা কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে সেই ভরটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? কারণ 1 মিটার কিউবে পানি ধরে কতটুকু? 1000 কেজি। তাহলে আমাদের যেটা বের হবে তত মিটার কিউবে পানি কতটুকু ধরবে আমরা 1000 দিয়ে গুণ করলেই পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা মিটার কিউবে আগে কনভার্ট করে ফেলি। তাহলে সেন্টিমিটার কিউবকে যদি আমি মিটার কিউব করতে চাই আমাদের কি করতে হবে বলো দেখি? এখানে 3টা সেন্টিমিটার আছে, তাই না? তাহলে 3টা সেন্টিমিটারকেই আমি যদি মিটার করতে চাই তাহলে আমাকে 3টে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 3টে 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি পাওয়া যাবে বলো দেখি? 100 ইন্টু 100 ইন্টু 100, ঠিক আছে? 3টে 100 দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে এটা মিটার কিউব হয়ে যাবে। তাহলে দেখো তো এটাকে যদি আমি 3টে 100 দ্বারা ভাগ করি, অর্থাৎ 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 0.01167, ঠিক আছে? এতটুকুই লিখলাম, এত মিটার কিউব, ঠিক আছে? তাহলে আমরা জানি 1 মিটার কিউবে পানি থাকে কতটুকু? 1000 কেজি। তাহলে এত মিটার কিউবে পানি থাকবে কত? 1000 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। আর যদি আমরা সূত্রের সাহায্যে লিখতে চাই তাহলে আমরা কি লিখব দেখো? আমরা জানি ঘনত্বের সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঠিক আছে? তাহলে এই ঘনত্বের সূত্রটি তোমরা পরবর্তী চ্যাপ্টারে আবার পড়বে, হ্যাঁ? এখন আমরা এটি ব্যবহার করে ফেলি। তাহলে এখান থেকে যদি আমরা ভর বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তো? ঘনত্ব আর আয়তন গুণ করে ফেলতে হবে। ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে ঘনত্ব আর আয়তন গুণ করলেই আমরা ভর পেয়ে যাই। তাহলে আমাদের পানির ঘনত্ব কত ছিল? 1000 কেজি পার মিটার কিউব, তাই না? আর আমরা খালি জায়গাটার আয়তন কতটুকু বের করলাম? 0.01167 মিটার কিউব। ওকে, তাহলে দেখো তো এটা 1000 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হবে? দশমিকটা আমার 3 ঘর পরে চলে যাবে, তাই না? যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে আমি পাবো 11.687 কেজি, ঠিক আছে? তাহলে আমাদের বাক্সের ভেতরে যে খালি জায়গাটুকু রয়েছে সেটা যদি আমি পানি দ্বারা পূর্ণ করতে চাই তাহলে আমার 11.687 কেজি পানি লাগবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? আমাদের জানতে চেয়েছিল যে বাক্সের ভেতরটি পানি দ্বারা পূর্ণ করতে, বাক্সটি পানি দ্বারা পূর্ণ করতে কত কেজি পানি লাগবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 11.7 কেজি। ওকে,
তাহলে আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে 11.687। হ্যাঁ, যদি আমরা 1 দশমিক নিই তাহলে এটা 11.7 কেজি বলা যায়। এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে আসি। সমস্যা 4 দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। তাহলে আমাদের স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান এস দিয়ে দিয়েছে, ভার্নিয়ার ধ্রুবক আমাদের দিয়ে দিয়েছে। সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। তাহলে দেখো তো এখানে আমাদের কি বলা হচ্ছে, একটি ঘনকাকৃতির বস্তু রয়েছে, হ্যাঁ, ফাঁপা বস্তু, এবং সেটি সমান পুরুত্বের। ঠিক আছে, তাহলে সেই ঘনকাকৃতির লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভেতরের দৈর্ঘ্য আমাদের দিয়ে দিয়েছে L1 এবং L2। তাহলে যেহেতু এটি ঘনকাকৃতির, তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তাহলে দৈর্ঘ্য হচ্ছে L1, তার মানে এর বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে কি L1। তাহলে আয়তন কি হবে L1 কিউব। ওকে, আর ভেতরের তার দৈর্ঘ্য হচ্ছে L2, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি হচ্ছে L2। তাহলে ভেতরের আয়তন হবে, ভেতরের ফাঁকা জায়গাটির আয়তন হবে L2 কিউব। বুঝতে পারছো? আগের ম্যাথটির মতোই, হ্যাঁ, আগের ম্যাথটিতে যেমন আমাদের ভেতরের ফাঁকা জায়গাটার আমরা আয়তন বের করেছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে, এখানে যেহেতু ঘনকাকৃতির, তাহলে ভেতরের ফাঁকা জায়গাটার আয়তন কি হবে L2 কিউব, এবং বাইরের মানে পুরো ঘনকটার আয়তন হবে L1 কিউব। ওকে, তারপরে দেখো বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 9 ও 6। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা L1 এবং L2 পরিমাপ করছি, অর্থাৎ তার ভেতরের দৈর্ঘ্য এবং বাইরের দৈর্ঘ্য আমরা পরিমাপ করছি। পরিমাপ করতে গিয়ে আমরা প্রধান স্কেল পাঠ, বাইরের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ পেলাম কত 80 মিলিমিটার, আর ভেতরের দৈর্ঘ্যের প্রধান স্কেল পাঠটা পেলাম 60 মিলিমিটার। ঠিক আছে, মানে এম পেলাম এগুলো। হ্যাঁ, একটাকে আমরা M1 বলতে পারি, একটাকে আমরা M2 বলতে পারি। এবং ভার্নিয়ার সমপাতন আমরা কত পেয়েছি দেখো 9 ও 6, তার মানে একটা V1 একটা V2 আমরা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমাদের যে বাক্সটি আছে সেই বাক্সটির লোহার আয়তন আসলে কত ঘন সেন্টিমিটার সেটা আমাদের বের করতে হবে। আমাদের যে ঘনকাকৃতির বাক্সটা আছে লোহার বাক্স, সেটা কিন্তু ফাঁপা, অর্থাৎ সেটা কিন্তু পুরোটা লোহা দিয়ে তৈরি নয়, তাই না, ভিতরে একটি ফাঁকা জায়গা রয়েছে। তাহলে সেই বক্সের লোহার আয়তনটুকু আমাকে বের করতে হবে। লোহার আয়তনটুকু যদি আমি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা লোহার ভরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং বের করলে আমরা দেখতে পাবো যে সেই লোহার ভর 2 কেজি হচ্ছে কি হচ্ছে। ওকে, তাহলে এটা কি আমার করে দিতে হবে? আচ্ছা চলো করি, আমরা সংক্ষেপে একটু করে ফেলি। ওকে, তাহলে প্রথমে আমরা বাইরের দিকটা খেয়াল করি। হ্যাঁ, এখানে আমি আর বাইরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্যকে আমরা বললাম A1। ঠিক আছে, তাহলে বাইরের দৈর্ঘ্য আমাদের কি হবে দেখো তো, M1। আচ্ছা, এখানে কোনটা কি সেটা একটু আমরা লিখে ফেলি। এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, তাই না, এটা বাইরের এটা ভেতরের, এটাকে আমরা বলে দিই M1, আর এটাকে ধরে নিই আমরা M2। ওকে, এটাকে ধরি আমরা V1 সমাপাতন, বাইরেরটা হচ্ছে V1 আর ভেতরেরটা হচ্ছে V2। আর তার ভার্নিয়ার ধ্রুবক VC, এটা তো বাইরে ভেতরে দুটার জন্যই সমান। ওকে, তাহলে বাইরের ক্ষেত্রে আমরা সূত্রটি লিখবো M1 প্লাস V1 ইন্টু VC। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, এখানে আমরা মান বসিয়ে দিই, তবে মান বসানোর আগে দেখো এগুলো আছে মিলিমিটারে এবং ভিসিটা আছে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা একটু সেন্টিমিটার করে ফেলি। ঠিক আছে, তাহলে 80কে যদি আমি সেন্টিমিটার বানাই তাহলে এটা হবে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি 8 বসালাম। 8 প্লাস V1 হচ্ছে আমাদের কত 9 ইন্টু ভিসি হচ্ছে 0.005। ঠিক আছে, তাহলে আমরা বাইরের দৈর্ঘ্যটুকু কত পাচ্ছি দেখো, 8 প্লাস 9 ইন্টু 0.005।
0.005। ওকে, তাহলে আমরা পাচ্ছি 8.045 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বাইরের দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। এবার আমরা ভেতরের দৈর্ঘ্যটুকুও বের করি। তাহলে ভেতরের দৈর্ঘ্য, এটাকে আমরা A2 ধরলাম, তাহলে এটা হবে M2 প্লাস V2 ইন্টু VC। ঠিক আছে, তাহলে আমাদের কত দেখো তো রিডিংগুলো। M2 হচ্ছে আমাদের 60 মিলিমিটার, সেন্টিমিটার যদি আমরা করি তাহলে 6 প্লাস ভার্নিয়ার সমাপতন এখানে ছিল 6 ইন্টু 0.005। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 6.03 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বাইরের দৈর্ঘ্য এবং ভেতরের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার দেখো আমরা তাহলে বাইরের আয়তন এবং ভেতরের আয়তনও কিন্তু পেয়ে যাব, তাই না? তাহলে বাইরের আয়তন বলতে বোঝাচ্ছে বাক্সটির পুরো আয়তন, হ্যাঁ, ফাঁকা জায়গা সহ। আর ভেতরের আয়তন বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ফাঁকা জায়গাটির আয়তন। ওকে, তাহলে দেখো পুরো বাক্সটির আয়তন থেকে আমরা যদি ফাঁকা অংশের আয়তনটুকু বাদ দিই তাহলে কি আমরা লোহার আয়তনটা পেয়ে যাব না? বুঝতে পারছো? লোহার ফাঁপা বাক্সটির পুরো আয়তন থেকে আমরা যদি তার ভেতরের ফাঁকা অংশের আয়তনটুকু মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমরা লোহার আয়তনটুকু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এভাবেই আমরা লোহার আয়তনটুকু বের করে ফেলি। চলো তাহলে অতএব বাক্সের লোহার আয়তন তাহলে কি হবে দেখো তো, A1 কিউব মাইনাস A2 কিউব, তাই না? A1 ছিল পুরো বাক্সের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য, আর A2 হচ্ছে ভেতরের ফাঁকা অংশটির দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে বাক্সের পুরোটার আয়তন, আর এটা হয়ে যাবে ফাঁকা অংশটির আয়তন। এটা থেকে এটা যদি আমি মাইনাস করে দিই তাহলেই আমি লোহার আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা মান বসিয়ে দিই 8.045 কিউব মাইনাস 6.03 কিউব। ওকে, আচ্ছা, তাহলে আমরা করে ফেলি 8.045 কিউব মাইনাস 6.03 কিউব। তাহলে আমরা পাচ্ছি 301.4325। ওকে, এটা আমরা পেলাম সেন্টিমিটার কিউব। এখন বাক্সের লোহার আয়তন আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, লোহার ভর বের করব। ঠিক আছে, আমাদের ইনফরমেশন কি দেওয়া ছিল দেখো, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এখানে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর 7.2 গ্রাম। তাহলে 301.4325 এত সেন্টিমিটার কিউব লোহার ভর কি হবে, 301.4325 ইন্টু 7.2। ওকে, তাহলে এটাকে যদি আমি 7.2 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই, 2170 2170.31 এত গ্রাম। ঠিক আছে, এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করে ফেলবো, 0.3 ঘর সামনে চলে আসবে, অর্থাৎ 2.17 কেজি। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের বাক্সের লোহার ভর কতটুকু হলো, 2.17 কেজি, তাই না?
তাহলে আমাকে প্রশ্ন করেছিল কি যে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, তাই না? তাহলে 2 কেজির চেয়ে বেশি হয়েছে, তাই না? তাহলে আমরা সেভাবেই অ্যান্সারটা লিখে ফেলি যে বাক্সের লোহার ভর অর্থাৎ, আচ্ছা এখানে একটু আমরা দিয়ে দিই যে আমরা লোহার ভর পেলাম কত, 2.17 কেজি, হ্যাঁ, যা 2 কেজি অপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে আমরা লিখি অর্থাৎ বাক্সটির লোহার ভর 2 কেজি নয়, বরং তার চেয়ে বেশি। ঠিক আছে, আমাকে প্রশ্ন করেছিল যে বাক্সটির লোহার ভর কি 2 কেজি, 2 কেজি কিনা বলো। তাহলে আমরা বললাম যে বাক্সটির লোহার ভর 2 কেজি নয়, বরং তার চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো তো ম্যাথটা বুঝলে? তাহলে এইভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হয়, হ্যাঁ, জিনিসগুলো, থিওরিগুলো এভাবে প্রয়োগ করতে হয়। তাহলে আমরা এরপরে নেক্সট ম্যাথে চলে যাই। দেখো সমস্যা 5-এ কি বলা হচ্ছে, একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সঙ্গে মিলে যায়। ঠিক আছে, সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করলো। ঠিক আছে, তাহলে প্রধান স্কেল পাঠ এটা আমাদের কি দেওয়া আছে, এম দেওয়া আছে, ভার্নিয়ার সমপাতন এটা কি দেওয়া আছে, ভি দেওয়া আছে। ওকে, তাহলে এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভিসিটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, ভিসিটা আমরা কিভাবে বের করব, এখানে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া নেই, তার মানে আমরা ধরে নিব যে এটা 1 মিলিমিটার, তাই না? তাহলে 1/10 করলেই আমরা ভিসিটা পেয়ে যাব। তাহলে ভিসিটা এভাবে বের করে নিতে হবে। এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা গোলকের ব্যাস বের করে ফেলতে পারবো। প্রশ্নে চাচ্ছে কি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গোলকের ক্ষেত্রফল বলতে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে, হ্যাঁ। তাহলে আমরা জানি গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি কি, 4πr²। তাহলে এখান থেকে আমরা ব্যাস পেয়ে যাচ্ছি, সেই ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব আর, তারপরে আমরা 4πr² এই সূত্রে ফেলে দিলেই গোলকের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি এই ম্যাথটি তোমরা পারবে। ওকে, তাহলে এটা আর এখন আমরা করব না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আমরা নেক্সট সমস্যায় চলে যাই। সমস্যা 6। এখানে দেখো দুটি চিত্র দেয়া আছে, হ্যাঁ, একটা হচ্ছে ঘনবস্তু যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 6.55 সেন্টিমিটার, এবং আরেকটি দেয়া আছে নিরেট বল, এর ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন প্রশ্নটি হচ্ছে নিরেট বলটিকে ঘনবস্তুর ভেতরে প্রবিষ্ট করানো হলে ঘনবস্তুর ভেতরের খালি অংশের আয়তন কত হবে। ঠিক আছে, তাহলে কি করতে বলছে, এই যে বলটা আছে এই বলটিকে এই ঘনকের ভেতরে ঢোকাতে হবে। ঠিক আছে, তাহলে এই বলটিকে যদি আমরা ঘনকের ভেতরে ঢোকাই তাহলে এই ঘনকের মধ্যে আর কতটুকু খালি জায়গা থাকবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ঘনবস্তুটির আয়তন বের করে নেব, তাই না? তাহলে ঘনবস্তুটির আয়তন হচ্ছে এর ভেতরে সম্পূর্ণ ফাঁকা জায়গা। ঠিক আছে, তারপর আমরা বলটির আয়তন বের করব, এটা হচ্ছে গোলক, তাই না? গোলকের আয়তনের সূত্র দিয়ে এটার আয়তন আমরা বের করে ফেলবো। তারপর আমরা কি করব বলো দেখি, এই পুরো আয়তন থেকে যদি আমরা গোলকের আয়তনটা বাদ দিই তাহলেই এর ফাঁকা অংশের আয়তন আমরা পেয়ে যাব, তাই না? বলটিকে যদি এর মধ্যে আমরা ঢুকিয়ে দেই তাহলে বলটির যে আয়তন ততটুকু আয়তন সে দখল করবে আর বাকি আয়তনটা ফাঁকা থাকবে, তাই না? তাহলে এর যে টোটাল আয়তন সেই আয়তন থেকে আমরা বলটির আয়তন মাইনাস করে দেব, তাহলেই আমরা ভেতরের খালি অংশের আয়তন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ইজি না? প্রথমে আমরা এটার আয়তন বের করব, তারপরে আমরা এটার আয়তন বের করব এবং এই আয়তন থেকে এই আয়তন মাইনাস করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাও আর আমরা করব না, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, হোমওয়ার্ক।
নেক্সট ম্যাথে যাও। একটি গোলকের ব্যাস মাপার ক্ষেত্রে মূল স্কেল পাঠ 12 সেন্টিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 12। গোলকটির আয়তন কত? এটা তো আমার করার কোনো দরকারই নেই, তাই না? এখানে সবকিছুই দেয়া আছে। মূল স্কেল পাঠ দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, ভার্নিয়ার সমাপতন দেয়া আছে। এগুলো ব্যবহার করলেই আমরা ব্যাস পেয়ে যাব। ব্যাসকে হাফ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তারপর গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে আমি গোলকটির আয়তন পেয়ে যাব, তাই না? তাহলে এটা তো অবশ্যই তোমাদের হোমওয়ার্কই থাকবে। হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? যদি কোনো সমস্যা হয় তখন অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তবে ফাঁকি দেবে না, হ্যাঁ? হোমওয়ার্ক কিন্তু অবশ্যই তোমরা বাসায় করবে। আচ্ছা, তারপরে নেক্সট ম্যাথে আমরা চলে যাই। স্ক্রু গজের সাহায্যে একটি সিলিন্ডারের ব্যাস মাপার ক্ষেত্রে মূল স্কেলের পাঠ পাওয়া গেল 4.2 সেন্টিমিটার। তাহলে আমরা একটি সিলিন্ডারের ব্যাস পরিমাপ করছি, ওকে? আমরা মূল স্কেলের পাঠ পেয়ে গিয়েছি 4.2 সেন্টিমিটার। আমরা বৃত্তাকার স্কেলের পাঠ পেয়ে গিয়েছি 45। আমরা পিচ দেখতে পাচ্ছি 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক বের করে ফেলতে পারবো। পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাই না? তাহলে আমরা এলসিও পেয়ে গেলাম, আমরা সি জানি, আমরা এলও জানি। ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে আমি সহজেই সিলিন্ডারটির ব্যাস পরিমাপ করে ফেলতে পারবো। সিলিন্ডারটির ব্যাস ও উচ্চতা সমান হলে সিলিন্ডারটির আয়তন ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সিলিন্ডারটির যে আমি ব্যাস পাবো সেই ব্যাসটি তার উচ্চতার সমান। তার মানে ব্যাস যা পাবো উচ্চতাও তার ঠিক তাই। ওকে? তাহলে সিলিন্ডারটির আয়তন আমাকে বের করতে হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে চলো এটা একটু আমরা করি। কেমন? যদিও তোমরা এটাও পারবে, হোমওয়ার্ক দিলেও তোমরা পারতে এটাও। তারপর আমরা একটু করি, হ্যাঁ? সংক্ষেপে আমরা করে ফেলি। তাহলে আমরা প্রথমে ব্যাস বের করে ফেলি, হ্যাঁ? কি দেয়া আছে সেগুলো আর আমরা লিখলাম না। আমরা ডাইরেক্ট সিলিন্ডারটির ব্যাস বের করে ফেলি। তাহলে সিলিন্ডারের ব্যাস ডি ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের স্ক্রু গজের সাহায্যে বের করেছে, তাই না? তাহলে আমরা লিখি এল প্লাস সি ইন্টু এল সি। তাহলে এল এর মান হচ্ছে আমাদের 4.2 সেন্টিমিটার, ওকে? প্লাস সি হচ্ছে আমাদের কত, 45 ইন্টু এলসি কত? আচ্ছা, এলসি হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট বের করে ফেলতে হবে, তাই না? আমরা একটু সাইডে এলসিটা বের করে ফেলি। এলসি ইকুয়াল টু 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100। পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাই না? তাহলে আমরা পাচ্ছি 0.01 মিলিমিটার। এটাকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে আমরা পাই 0.001 সেন্টিমিটার। ওকে? তাহলে আমরা বসিয়ে দিই 0.001। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.245 সেন্টিমিটার। ওকে? তাহলে সিলিন্ডারের ব্যাস আমরা পেয়ে গেলাম। এবার আমরা ব্যাসার্ধটাও বের করে ফেলি। ঠিক আছে? ব্যাসার্ধ বের করে ফেললেই আমরা আয়তন এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে সিলিন্ডারটির ব্যাসার্ধ সিলিন্ডারটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4.245 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো কত হয়? 4.245 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আসে 2.1225। ওকে? এত সেন্টিমিটার। ওকে? আচ্ছা, সিলিন্ডারটির উচ্চতা কত হবে বলো দেখি? আমাদের বলে দিয়েছে সিলিন্ডারটির ব্যাস ও উচ্চতা সমান। তাহলে ব্যাস আমরা যেটা পেয়েছিলাম এটাই হচ্ছে সিলিন্ডারটির উচ্চতা। তাহলে আমরা এখানে লিখে ফেলি সিলিন্ডারটির উচ্চতা সিলিন্ডারটির উচ্চতা h ইকুয়াল টু 4.245 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব বলো দেখি?
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সিলিন্ডারটির আয়তন বের করে ফেলব। তাহলে আমরা সূত্রটি অ্যাপ্লাই করি। সিলিন্ডারের আয়তন মনে আছে তোমাদের? সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তার মানে 3.1416 ইন্টু আর স্কোয়ার। আর এর মান আমাদের কত দেখো? 2.1225, তাই না? তাহলে 2.1225 স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে 4.245। ওকে, তাহলে এটা হবে আমাদের সিলিন্ডারের আয়তন। আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 3.1416 ইন্টু 2.1225 স্কোয়ার ইন্টু 4.245। তাহলে ক্যালকুলেটর কাকু আমাকে জবাব দিচ্ছে 60.079। ওকে, বা 08 এটাকে আমরা বলতে পারি। এটা আমরা কি পেলাম? সেন্টিমিটার কিউব আয়তন। হ্যাঁ, তাহলে আয়তন আমরা পেয়ে গেলাম। এবার আমরা সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাও বের করে ফেলি। কেমন? তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি কি তোমাদের জানা আছে? সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। মনে আছে তোমাদের? তাহলে আমরা মান বসিয়ে দিই। 2 ইন্টু 3.1416 ইন্টু আর কত? আর হচ্ছে আমাদের এই যে এটা, তাই না? 2.1225 ইন্টু আমাদের আর প্লাস এইচ করতে হবে আবার, না? 2.1225 প্লাস এইচ হচ্ছে আমাদের এটা 4.245। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। প্রথমে আমরা এটা আর এটা যোগ করে ফেলি। ঠিক আছে, 2.1225 প্লাস 4.245। তাহলে এটা যেটা পেলাম আমরা, এটার সঙ্গে আমরা সবগুলো গুণ করে দেব। 2.1225 ইন্টু 3.1416 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি 84.92। এটা হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এর এককটা কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এবং এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। বুঝতে পারলে কি না দেখো তো? অ্যান্সার আমাদের মিলেছে দেখো, 60.08 এবং 84.917। তাহলে 84.917 কে আমরা 92 বলতে পারি, 60.079 কে আমরা 60.08 বলতেই পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটি সলভ। ওকে, এরপর আমরা নেক্সটে চলে আসি। সমস্যা 9 দেখো, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ও ব্যাস সমান। তার মানে আগেরটার মতোই, আগেও আমরা সিলিন্ডারের দৈর্ঘ্য এবং ব্যাস সমান দেখলাম। আচ্ছা, দৈর্ঘ্য মূল স্কেলে 12 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পার্ট 0.05 সেন্টিমিটার। সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখান থেকে আমরা ব্যাস পেয়ে যাব, তাই না? এখানে দেখো, দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আমরা মূল স্কেল পার্ট পেয়েছি 12 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেল পার্ট পেয়েছি 0.05 সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে? এটা আর এটা জাস্ট যোগ করে দিলেই চলবে, তাই না? এখানে কোনো ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার ধ্রুবক এগুলো দরকার নেই, কারণ আমাদের ভার্নিয়ার স্কেল পার্টই দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে ভি ইন্টু ভিসি করেই হচ্ছে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আর এটা জাস্ট যোগ করে দিলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর সিলিন্ডারটির দৈর্ঘ্য যা, তার ব্যাসও তো তাই, তাই না? তার মানে যেটা আমরা পাবো সেটাই তার ব্যাস।
আর সেটাকে অর্ধেক করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ আর যদি আমি পেয়ে যাই তাহলে পাই আর স্কোয়ার দিয়ে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে? আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 10 দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ওকে, এস দেয়া আছে এটা, হ্যাঁ, এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। তাহলে এন দেয়া আছে, তাহলে এস বাই এন করলে আমরা ভিসি পেয়ে যাব, ভার্নিয়ার কনস্ট্যান্ট। স্লাইড ক্যালিপার্সটির সাহায্যে একটি ফাঁপা সিলিন্ডারের ভিতরের ব্যাস ও গভীরতা নির্ণয়ের পাঠ নিম্নরূপ পাওয়া গেল। তাহলে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা একটা ফাঁপা সিলিন্ডারের ভেতরের ব্যাস মাপছি এবং গভীরতাও আমরা মাপছি। এখান থেকে আমরা অলরেডি ভিসি কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে ব্যাস বরাবর আমরা প্রধান স্কেল পার্ট পেয়েছি 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপাতন পেয়েছি 15। তাহলে এখান থেকে আমরা ব্যাস বের করে ফেলতে পারবো সূত্র অ্যাপ্লাই করে। গভীরতা বরাবর প্রধান স্কেল পার্ট আমরা পেয়েছি 4.2 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপাতন পেয়েছি 10। তাহলে এখান থেকে আমরা গভীরতাটাও বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, সিলিন্ডারটিতে 150 সেন্টিমিটার কিউব পানি রাখা হলে তা পূর্ণ হবে কি? তাহলে আমার কি করতে হবে? সিলিন্ডারটির আয়তন বের করতে হবে, তাই না? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর আমি পাবো এখান থেকে, ব্যাস যেটা পাবো সেটাকে অর্ধেক করলেই আমি ব্যাসার্ধ আর পেয়ে যাব, আর এইচ আমরা পাবো এখান থেকে গভীরতা। ওকে, তাহলে পাই আর স্কোয়ার এইচ দ্বারা আমরা সিলিন্ডারটির আয়তন বের করে ফেলবো। আয়তন বের করে যদি আমি দেখি যে সেটা 150 সেন্টিমিটার কিউবেরও বেশি, তাহলে আমরা বলবো যে সিলিন্ডারটিতে 150 সেন্টিমিটার কিউব পানি রাখা হলে সেটা পূর্ণ হবে না। যদি 150 সেন্টিমিটার কিউব আমরা পাই সিলিন্ডারটির আয়তন, তাহলে পূর্ণ হবে। যদি 150 সেন্টিমিটারের থেকে কম পাই তবুও পূর্ণ হবে, তাই না? পূর্ণ হওয়ার পরও তখন অতিরিক্ত পানি অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে দেখো এটা আমরা পাবো কত, 85.97 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তার মানে পূর্ণ হবে। হ্যাঁ, 85.97 সেন্টিমিটার কিউব হচ্ছে তার আয়তন। আমরা যদি 150 সেন্টিমিটার কিউব পানি সেই সিলিন্ডারের মধ্যে রাখি তাহলে সিলিন্ডার তো অবশ্যই পূর্ণ হবে, তারপরেও আরও অতিরিক্ত অনেক পানি থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটাও আমি আর করলাম না, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কেমন? তাহলে তোমাদের হোমওয়ার্ক, নেক্সট ম্যাথে আমরা আসি। এবার দেখো সমস্যা নম্বর 11, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এবি দণ্ডটির দৈর্ঘ্য ও স্ক্রু গজের সাহায্যে দণ্ডটির ব্যাস নির্ণয় করা হলো। তাহলে এই যে দণ্ডটি দেখতে পাচ্ছ এবি দণ্ড, এর দৈর্ঘ্যটি মেজার করা হচ্ছে স্লাইড ক্যালিপার্স দ্বারা এবং ব্যাসটি মেজার করা হচ্ছে স্ক্রু গজ দ্বারা। ওকে, আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট 5.2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 5 এবং স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট 3 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 12 পাওয়া গেল। তাহলে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রেও ইনফরমেশনগুলো দেওয়া আছে, স্ক্রু গজের ক্ষেত্রেও ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণনও আমাদের দেওয়া আছে। এবি দণ্ডটির আয়তন নির্ণয় করো। তাহলে আয়তন নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে বলো দেখি। এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো জিনিস, তাই না? এবি হচ্ছে একটি সিলিন্ডার, তার আয়তন নির্ণয় করার সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে আমাদের লাগবে আর এবং এইচ, অর্থাৎ এই সিলিন্ডারটির ব্যাসার্ধ এবং তার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করছি, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব, আর স্ক্রু গজের মাধ্যমে আমরা ব্যাস পাবো, সেই ব্যাসকে অর্ধেক করলেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করি। হ্যাঁ, আমরা লিখি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখো দণ্ডটির দৈর্ঘ্য h ইকুয়াল টু
এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মান দেখো আমাদের কত দেওয়া আছে 5.2 এবং ভি হচ্ছে 5, তাহলে 5.2 সেন্টিমিটার প্লাস ভি হচ্ছে 5 ইন্টু ভিসি আমাদের কত 0.01, তাহলে 0.01 সেন্টিমিটার। ওকে, তাহলে সবগুলোই সেন্টিমিটারে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 5.2 প্লাস 5 ইন্টু 0.01, তাহলে আমরা পাচ্ছি 5.25। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সিলিন্ডারটির দৈর্ঘ্য। তাহলে আমাদের দৈর্ঘ্য নির্ণয় কমপ্লিট। এবার আমরা সিলিন্ডারটির ব্যাস নির্ণয় করব। ওকে, স্ক্রু গজের সাহায্যে আমরা ব্যাস নির্ণয় করব। দেখো, স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের রৈখিক স্কেল পাঠ দেওয়া আছে 3 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 12। তাহলে আমরা লিখি স্ক্রু গজের সাহায্যে স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়। দণ্ডটির ব্যাস D equal to L plus C into LC। তাহলে আমাদের L কত দেয়া আছে বলতো 3 মিলিমিটার, তাই না? দেখো, আমাদের L দেয়া আছে 3 মিলিমিটার, এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আমরা পাই 0.3 সেন্টিমিটার প্লাস C হচ্ছে আমাদের 12 ইন্টু LC আমাদের দেয়া আছে 0.1 মিলিমিটার, তাই না? তার মানে এটা সেন্টিমিটার করলে আমাদের হবে 0.01 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি পাই আমরা দেখো 0.3 প্লাস 12 ইন্টু 0.01, তাহলে 0.42 সেন্টিমিটার। ওকে, তাহলে দণ্ডটির ব্যাস আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা দণ্ডটির ব্যাসার্ধ নির্ণয় করব, কেমন? তাহলে অতএব দণ্ডটির ব্যাসার্ধ r equal to d by 2, অর্থাৎ 0.42 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কত পাচ্ছি দেখো 0.21। ওকে, তাহলে আমাদের আর পেয়ে গিয়েছি, আমরা এইচ পেয়ে গিয়েছি। আমরা এবার খুব সহজে দণ্ডটির আয়তন বের করে ফেলতে পারবো। তাহলে লিখি আমরা এবি দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই হচ্ছে 3.1416, আর স্কোয়ার মানে 0.21 হোল স্কোয়ার, আর এইচ মানে আমাদের কত ছিল 5.25 সেন্টিমিটার, তাই না? তাহলে এইচ হচ্ছে 5.25। তাহলে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, অ্যান্সার স্কোয়ার ইন্টু 5.25 ইন্টু 3.1416, তাহলে আমরা পাচ্ছি 0.7274। ওকে, 0.7274। যেহেতু এটা আয়তন, এটার একক হবে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে দেখি। 0.7274। আচ্ছা, এখানে একটা মিটার কিউবে দেয়া আছে, সমস্যা নেই, মিটার কিউব না করলেও চলবে। আমরা যদি সেন্টিমিটার কিউবে রাখি তবুও আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর যদি আমরা মিটার কিউব করতে চাই তাহলে আমরা কি করবো বলতো, 3টি সেন্টিমিটারকে যদি আমরা 3টি মিটারে কনভার্ট করতে চাই তাহলে 3টে 100 দ্বারা আমাদের ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা কি একটু করে দেখবো।
তাহলে এটাকে আমরা 3টা 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ 6টা শূন্য। তাহলে আমরা পাচ্ছি 7.27 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মিটার কিউব না করলেও চলবে, সেন্টিমিটার কিউবে যদি রাখো তবুও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার আমরা চলে যাই নেক্সট ম্যাথে। সমস্যা 12 দেখো, 1 নং ও 2 নং চিত্রের আয়তনের অনুপাত কত? তাহলে এখানে আমাদের দুটি চিত্র দেয়া আছে। 1 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার ঘনবস্তু এবং 2 নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি গোলক। আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের দেয়া আছে এবং গোলকটির ব্যাসার্ধ আমাদের দেয়া আছে। ওকে, তাহলে এই দুইটির আয়তনের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে দুইটিরই আয়তন আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, সকল ইনফরমেশন আমাদের দেয়া আছে। এটার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে ফেলবো, আয়তন পেয়ে যাব। গোলকের ক্ষেত্রে আমরা 4/3 পাই আর কিউব করে ফেলবো, আয়তন আমরা পেয়ে যাব। দুটি আয়তন পেয়ে গেলে আমরা সেই দুটি আয়তনকে যদি অনুপাত করে দিই তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে চলো আমরা একটু করে ফেলি এটাও। তাহলে আমরা সংক্ষেপে করে ফেলি। চিত্র 1 হতে আয়তাকার ঘনবস্তুর আয়তন এটাকে আমরা V1 ধরলাম। তাহলে এটা আমাদের কি হবে? LBH, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে হচ্ছে আমাদের 7 ইন্টু 5 ইন্টু 7 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো কত হয়? 7 ইন্টু 5 ইন্টু 7, তাহলে আমাদের আসে 245 সেন্টিমিটার কিউব। ওকে, এবার চিত্র 2 থেকে আমরা দেখি ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা গোলকটির আয়তন বের করে ফেলি। চিত্র 2 হতে গোলকটির আয়তন V2 equal to 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 3.1416 আর আর হচ্ছে আমাদের 4, তাহলে 4 কিউব। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। 4 ইন্টু 3.1416 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের আসে 268.0832 সেন্টিমিটার কিউব। ওকে, এবার আমরা চিত্র 1 এবং চিত্র 2 এর আয়তনের অনুপাত বের করে ফেলি। তাহলে আয়তাকার ঘনবস্তু ও গোলকটির আয়তনের অনুপাত V1 is to V2। ঠিক আছে, তাহলে আমরা মান বসিয়ে দিই। V1 আমরা পেয়েছিলাম 245 is to 268.0832। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, ধরো যে কোনো এক পাশে আমি 1 করব, তাহলে আমাদের কি করতে হবে? হয় উভয় পক্ষকে 245 দ্বারা ভাগ করতে হবে, অথবা উভয় পক্ষকে এই 268.0832 এটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা দ্বারা ভাগ করে ফেলি। তাহলে 245কে আমরা ভাগ করে ফেলি 245 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে এখানে আমাদের আসে 0.9139 আর এটা হয়ে যাবে 1। ঠিক আছে,
আমরা 245 দিয়েও কিন্তু ভাগ করতে পারতাম, তাহলে এটা হয়ে যেত 1 এবং এখানে সামথিং আসতো, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং। তাহলে সেটা হলেও চলবে, এটা হলেও চলবে, আমাদের কোনোই সমস্যা নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো 0.9139 ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আজকে আমরা বিভিন্ন ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, ব্যাসার্ধ বের করে কিভাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলো বের করা যায় এসব শিখলাম। এসব তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ফর্মুলাগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখবে, তাহলেই তোমাদের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।